প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। দর্শক, 714টি মামলা, 3650 কোটি টাকা এবং বহু বছরের যে আইনি লড়াই, তো বাংলাদেশের বিমা খাতে এটি যেন এক আসলে নির্মম বাস্তবতা আমরা দেখছি যে আইনের বিধিমতে 90 দিনে বিমা দাবি নিষ্পত্তির কথা থাকলেও বাস্তবে লেগে যাচ্ছে 10 থেকে 40 বছর। তো কেন আটকে যাচ্ছে এই গ্রাহকের টাকা? এটা ব্যক্তি এবং বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠানের টাকা। এখানে যে রেগুলেটর আছে ইডরা, তাদের আসলে কোনো দায়বদ্ধতা বা তাদের আসলে এখানে কোনো ফেইলিওর আছে কিনা, বা এখানে আসলে আমাদের আইনের ফাঁকফোকর কী আছে, তো এই পুরো বিষয়টির গভীরে যেতে আজ আমরা কথা বলবো টিভিএসএ সিনিয়র করেসপন্ডেন্ট রেজাউল করিমের সঙ্গে। রেজা এই সংক্রান্ত যে রিপোর্টটি করেছেন, তো সেটি আমরা বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের সাথে শেয়ার করব। সো রেজা, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। এই যে আপনার রিপোর্টের শুরুতেই আপনি ফেমাস এন্টারপ্রাইজ নামের একটা প্রতিষ্ঠানের আপনি গল্পটা দেখলাম, যে যাদের বিমা দাবি নিয়ে তাদের লড়াই চলছে 1 দশক ধরে। মূল ঘটনাটা কি আসলে সংক্ষেপে একটু দর্শকদের সাথে শেয়ার করা। আমাদের যে স্টোরিটা আমরা পাবলিশ করেছি, সেখানে আমরা বেসিক্যালি আমরা নন লাইফ বিমা নিয়ে আমরা গল্পটা লিখেছি। সেখানে এই যে এই সমস্যাগুলো আপনি জানেন, এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে বিমা করা বা কম্পালসরি, এবং ব্যবসায়ীরা অনেক সময় মালামাল গুদামজাত করার পর সেখানে তার ঝুঁকি ফ্যাক্টরি ইন্স্যুরেন্স করতে হয়, ফায়ার ইন্স্যুরেন্স। তো এই ফেমাস কোম্পানিটা চট্টগ্রামের, তারা হলো বেসিক্যালি এই ইলেকট্রিক পণ্য বাজারজাত করে। তো তার 2015 সালে তারা 1 বছর জন্য একটা ঝুঁকি বিমা করে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানির কাছে। সেখানে তাদের মালামালের প্রায় 8 লাখ টাকার মালামাল সেখানে ছিল। তো ওই ইতিমধ্যে এই ফ্যাক্টরিতে 2015 সালের নভেম্বরে অনেকখানি ঘটনা ঘটলে তো তারা ওই যে বিমার দাবি করে। তো বিমার দাবি করার পরে কোম্পানিও অনেস্টলি তারা 2জন সিপারেট সার্ভেয়ার পাঠাইছে। তারা সার্ভে রিপোর্ট দিয়েছে এবং সেখানে প্রায় 5 কোটি টাকার ক্ষতিপূরণের একটা তারা দাবি করেছে। এবং এটার পর থেকেই এই কোম্পানিটা, বিমা কোম্পানিটা তাদের সঙ্গে তাল ভাঙা শুরু করে। পরে এই কোম্পানি আসে আইডিআর কাছে। আইডিআর একটা আরবিট্রেশন বোর্ড আছে আইন অনুযায়ী। সেখানে আসলে আইডিআর 90 দিনের মধ্যে তাদের আবেদন নিষ্পত্তি করে ওই কোম্পানির ফেমাস এন্টারপ্রাইজের পক্ষে রায় দেয়, হ্যাঁ 5 কোটি প্রায় 6 কোটি টাকা তাকে ক্ষতিপূরণ দেওয়া হোক। কিন্তু মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি এরা আইডিআরের রায়টা মানে না, তারা হাইকোর্টে আসে। হাইকোর্টে আসলে এই দীর্ঘ প্রায় 9 ইয়ার্স এই মামলার নিষ্পত্তিতে সময় লেগেছে। রিসেন্ট গত জুন মাসের মাঝামাঝি সময় হাইকোর্ট রায় দিয়েছে। হাইকোর্ট রায় বলেছে আইডিআর যে রায়টা দিয়েছে তাদের আরবিট্রেশন বোর্ড, ওটাই বাস্তবায়িত হবে এবং সাথে সাথে এই টাকার সঙ্গে ব্যাংকের শিডিউল ব্যাংকের যে লোনের ইন্টারেস্ট রেট আছে ওই টাকা যোগ করতে হবে। তো এখানে আপনি বলতে পারেন কেন 10 বছর লাগলো? হ্যাঁ, সেটা আমরা আলোচনা করব, কিন্তু টাকাটা কি ফেমাস এন্টারপ্রাইজ পেয়েছে এখনো? এখানে ইন্টারেস্টিং বিষয় এই যে আপনার প্রায় 11 বছর তাদের লিগ্যাল ব্যাটল গেল। হ্যাঁ, এখন মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি তারা বলছে এখন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তারা আপিল করবে। আচ্ছা, আপিলটা আমার ধারণা এই রিসিভ করে ফেলতে, এখন হাইকোর্টের রায়ের 30 দিনের পর এটা আপিলটা করতে হয়। আমার ধারণা এর মধ্যে আপিলটা করে ফেলতে। এখন আপিল বিভাগে আপিল নিষ্পত্তিতে কতদিন লাগবে এটা কেউ ঠিকভাবে বলতে পারে সেটা। হ্যাঁ, তো এই যে আপনি হাইকোর্ট বা আপিল বিভাগে এরকম ঠিক এখন ধরেন যে কতগুলো কেস আছে, সেগুলো টাকার অঙ্কে কেমন, ফিগারটা কেমন? আমি এটা নিয়ে কাজ করেছি হাইকোর্ট এবং আপিল বিভাগে। সর্বশেষ যে ডেটাটা আমি যেগুলো নতুন মামলা এন্ট্রি হয়েছে ওগুলো পাইনি, শুধু বিচার চলমান যেগুলো মামলা আছে এরকম আইডিআর ডিসিশনের এগেনস্টে অনেক সময় কোম্পানি করেছে, অনেক সময় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্ষুব্ধ হয়ে তারাও আইডিআর ডিসিশন হাইকোর্টে এসেছে। এরকম প্রায় 714-15টি চলমান মামলা পেয়েছি, যেগুলোর সঙ্গে প্রায় 3,500 কোটি টাকার বেশি বিমা দাবি জড়িত আছে। আর এছাড়াও আপিলের ডিভিশনে এরকম প্রায় 115টার মতো আপিল, মানে হাইকোর্ট রায় দিয়েছে আর 5-10 বছর আগে, সে আপিলগুলো নিষ্পত্তির অপেক্ষা আছে। তার সঙ্গে অলমোস্ট প্রায় 2,000 কোটির মতো আপনি ইনভলভ বিমা দাবির। তো এই আপিলগুলো হাইকোর্টের 10 বছর লেগে যায়। আবার আপিলের ডিভিশনে একটা সিস্টেম হলো
এখানে বছর হয় যে মামলাগুলো যে আগের বছর হয়েছে মানে ওই মামলাগুলো মানে আগে বছর সলভ হবে। আগে সলভ হবে। তো দেখা যায় যে রিসেন্ট যে মামলাগুলো সলভ হয়েছে এখন ওগুলো আপিল দাখিল আচ্ছা, হবে, আচ্ছা। এগুলো নিষ্পত্তি করতে আবার কতদিন সময় লাগবে তা কোনো ঠিক ঠিক নেই। আচ্ছা, এই যে তাহলে এখানে ধরেন যে এই ইন্স্যুরেন্সগুলো যেটা বুঝলাম আপনার প্রতিষ্ঠানের ইন্স্যুরেন্স ক্লেম এগুলো, সো বেসিক্যালি ধরেন যে ইম্পোর্টের সময় তো ইন্স্যুরেন্স ম্যান্ডেটারি, আপনি ফ্যাক্টরিগুলো তার ইকুইপমেন্ট মেশিনস এবং এগুলো সব ফায়ার ইন্স্যুরেন্স করা থাকে ইন্টার ফ্যাক্টরি, তো এগুলোই বেশি দাবি। এগুলো বেশি দাবি। ওকে, তো এই যে ধরেন যে এই দাবিগুলো কোম্পানিগুলো তারা প্রিমিয়াম দেয় কিন্তু যখন তাদের ক্লেম হয় পায় না, তো এখানে আসলে আসল বাধাটা কোথায়? আপনাকে যদি বলি যে সাধারণত অগ্নিকাণ্ড বা ক্ষয়ক্ষতির পরে এই যে জরিপকারী সার্ভেয়ার যেটা বললেন যে সার্ভেয়াররা এটা সার্ভে করে একটা রিপোর্ট সাবমিট করে কোম্পানির কাছে এবং বিমা কোম্পানিগুলো দাবি মেটাতে, তো সার্ভেয়ারের রিপোর্ট পাওয়ার পরে এই যে ফেমাস এন্টারপ্রাইজের কেসটা, তো কোম্পানি সার্ভেয়ার পাঠিয়েছে সার্ভে করার জন্য, তারা যখন সার্ভে করে এটা রিপোর্টটা জমা দিল, তো সেটা এত সলভ করতে কেন এত সময় নেয় কোম্পানিগুলো? এখানে আসলে আপনার এই বিমা দাবির যে টাকাটা দেওয়ার যে ডিলে করার একটা সিস্টেম এখানেই ওই এটা চালু করে, বিশেষ করে বিমা কোম্পানিগুলো। আপনার এরা সার্ভেয়ার নিয়োগ করার পর তারা ইচ্ছাকৃতভাবে সার্ভের কাজটা ডিলে করে এবং রিপোর্ট ডিলে করে। আচ্ছা, এটা বেশিরভাগ হয়ে থাকে। ওকে, এখানে আইডিআর চেয়ারম্যান নিজে বলছেন যে আমাকে বলেছেন যে আসলে বিমা দাবির টাকাটার যে ডিলে হওয়ার যে কারণগুলো তার মধ্যে সবচেয়ে বড় কারণ এটা। এখানে এই কোম্পানিগুলো সার্ভেয়ার নিয়োগ দেয় ঠিক, কিন্তু এখানে কি সার্টেন টাইম নাই যে সার্ভেয়ারের এত দিনের মধ্যে রিপোর্টটা সাবমিট করতে হবে? এখানে বিমা আইন অনুযায়ী 15 দিনের সময়সীমা দিয়ে আছে, ওকে, সেখানে আরও 1 সপ্তাহ সময় বাড়াতে পারে। কিন্তু এখানে অনেক ক্ষেত্রে দেখা যায়, যেমন হাইকোর্টে আমরা একটা মামলা দেখেছি আপনার প্রায় 6 মাস লেগেছে একটা সার্ভে রিপোর্ট দিতে, এর চেয়ে বেশি সময় লাগে অনেক ক্ষেত্রে। তো এই বিমা কোম্পানিগুলো আমাদের বিমা কোম্পানিগুলোর ইন্টেনশন অনেস্ট না বেশিরভাগ ক্ষেত্রে। আমরা এই মামলাগুলো যে দেখেছি তারা এই সার্ভার নিয়োগ দেওয়ার পরে তারা এখন নানাভাবে ম্যানিপুলেট করার ট্রাই করে, ইনফ্লুয়েন্স করে ট্রাই করে, দেখা যায় একটা জানতো একটা সার্ভে রিপোর্ট নিয়ে দেয়। আপনি জানেন বাংলাদেশে অনেকগুলো বড় বড় গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে, সেগুলোর এখনো অনেক ক্ষেত্রে সার্ভে রিপোর্ট বিমা কোম্পানিগুলোর মানে দেওয়া হয়। যেমন 2016 সালে গার্মেন্টসের মিরপুর একটা রূপগঞ্জে রূপনগরে একটা বড় গার্মেন্টসের বিশাল ক্ষয়ক্ষতি হয়। আমি ওই মামলাটা পর্যবেক্ষণ করছি। ওই মামলাটার সার্ভে রিপোর্ট এই প্রায় ধরেন 4 বছর 6 বছর 10 বছর হয়ে গেছে, সার্ভে রিপোর্ট এখন আটকা আছে এবং ওই সার্ভে রিপোর্ট পাবলিশ করার জন্য হাইকোর্টে এসে ওই কোম্পানি এডিট করছে, এখন পর্যন্ত ওটা আনতে পারেনি। তাহলে এই যে নিয়ন্ত্রক সংস্থা রেগুলেটরের রোলটা কি? আপনি এই যে বিমা খাতের জন্য ধরেন যে ইডরা আছে, হ্যাঁ, তো এই যে বিরোধগুলো দ্রুত নিষ্পত্তির দায়িত্ব তাদের ছিল এই যে 90 দিনের মধ্যে, এবং তারা অনেক সময় করে থাকে আপনার রিপোর্টে যেটা দেখলাম। কিন্তু এই যে গ্রাহকদের এই যে দীর্ঘ যে আইনি লড়াই, তো এটার পেছনে কি ধরেন যে ইডরার তদারকির বা সুপারভিশনের কোনো কি ঘাটতি আছে? এই ঘাটতিটা আমরা তো আমাদের রিপোর্টে নিয়ে এসেছি, আমাদের বিভিন্ন কেস আসছে। আইডিআরে যেটা করে এখানে আইডিআরে যারা কর্তৃপক্ষ থাকে বেশিরভাগ সময় অভিযোগ আসে যে বিমা কোম্পানিগুলো তারা প্রভাবিত হয়, যার ফলে অনেক ক্লেম তাদের কাছে আসলেও তারা সেভাবে আমলে নেয় না। যদি কোনো ক্লেম কোনো ইনফ্লুয়েন্সিং পার্সন করে তখন দেখা যায় ওটা দ্রুত তারা সলভ করে ট্রাই করে, কিন্তু তাদের একটু আছে যদি কোনো বিমা ক্লেম সঠিকভাবে আসার পরেও যদি কোনো কোম্পানি আপনি সেটা পরিশোধ না করে ওই কোম্পানি লাইসেন্স তারা বাতিল করার সুপারিশ করতে পারে। কিন্তু এক্ষেত্রে কোনো তারাই তো সোল অথরিটি, তারা লাইসেন্স দিতেও পারে বাতিলও করতে পারে, কিন্তু এরকম এক্সাম্পল নেই। আপনি শুধু এটা তো কারো বিরুদ্ধে কোনো শাস্তিমূলক কি কোনো পদক্ষেপ তারা কখনো নিয়েছে এরকম দৃশ্যমান কোনো? তাহলে তো ইডরার একটা তদারকির একটা বড় ঘাটতি এখানে আছে, বিশাল ঘাটতি আছে এটা। রাইট। তো এখানে ধরেন যে এই যে হয়তো ঘটনাগুলো একটু ছোট ছোট মনে হবে যে 714টা কেস, 3650 কোটি টাকা দাবি এবং আপনার বছরের পর বছর ঘুরছে, কিন্তু এখানে একটা বড় ইমপ্লিকেশন আছে, নেগেটিভ একটা নেতিবাচক প্রভাব পড়ে, যেটা হচ্ছে বিনিয়োগ এবং ওভারঅল আপনার অর্থনীতিতে। বিকজ বিদেশিরা বিনিয়োগ করতে আসলে একটা বিদেশি যারা ফ্যাক্টরি আছে তার ফ্যাক্টরিতে আগুন লেগে পুড়ে গেল, সেই রকম ইন্স্যুরেন্স ক্লেম যদি 30-40 বছর 10 বছর ঘোরে, তো এটা তো আসলে বিদেশি বিনিয়োগ
বিনিয়োগকারীদের জন্য খুব একটা স্বস্তির ব্যাপার না। তারা তো এখানে ধরেন যে এই যে বছরের পর বছর লেগে যায়, তো এটি তো দেশের ব্যবসা বাণিজ্য বিদেশি বিনিয়োগের উপরে তো এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। কি বলেছেন বিশেষজ্ঞরা এ বিষয়ে? এখানে দুটি বিষয় আসছে। একটা হলো আপনার যখন বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশে ইনভেস্ট করবে, তারা তো এরকম বিমার আওতায় আসতে হবে। তো এখানে রাষ্ট্র, একটা বড় রাষ্ট্র এবং বিমা কোম্পানিগুলো বঞ্চিত হচ্ছে হবে যে এই সব ঘটনার কারণে যখন তারা দেখে যে বিমা ক্লেম করে পাওয়া যায় না, তখন তারা বাংলাদেশের বিমা কোম্পানিগুলোর উপর আস্থা রাখছে না। তখন তারা ইন্টারন্যাশনাল যে বিমা কোম্পানিগুলো আছে তাদের সঙ্গে তারা বিমা করতেছে। রাইট। এখানে এই কোম্পানিগুলো বঞ্চিত হচ্ছে এবং গভর্নমেন্ট এখান থেকে রাজস্ব ইনকামের একটা অপরচুনিটি ছিল, সেটা বঞ্চিত হচ্ছে। আবার একই ধারে আপনার যখন লোকাল বিমা কোম্পানিগুলোর আস্থা না থাকে, তখন বিদেশি বিনিয়োগকারীগুলো যে বিনিয়োগ করবে, যে আমি যেখানে বিনিয়োগ করব সেখানে যে বিমা ক্লেম করতে না পারি, বিমার সিস্টেম সেট করতে না পারি, তাহলে আমি সেখানে বিনিয়োগ কেন করবো? রাইট। এখানে ওই রকম এসব কারণে তাদের আগ্রহ একটা ঘাটতি তৈরি হয় ইনভেস্টের ক্ষেত্রে। ইয়েস। এবং বাংলাদেশে আসলে সেটা আমরা যদি বিদেশি বিনিয়োগের ডেটা দেখি, সেটা খুবই হতাশাজনক। অনেক দেশের তুলনায় আমাদের অনলি 0.5% অফ জিডিপির যেটা। তো আসলে এই যে এগুলো থেকে সমাধানের উপায়টা কি? যেটা 90 দিনের সমাধানের কথা, সেগুলো যদি আপনার এখানে আছে একটা কেস 40 বছর ধরে ঘুরছে, তো এটা নিয়ে বিশেষজ্ঞরা কি পরামর্শ দিয়েছেন যে এখানে কোথায় সংস্কার করতে হবে, কোথায় কাজ করতে হবে, সো দ্যাট এই জিনিসটা যাতে সমাধান হয়? ইন্স্যুরেন্স ব্যবসাটা কিন্তু একটা বিশ্বাসের উপর, মানুষের বিশ্বাস না থাকলে সো এই সেক্টরটাও আসলে ব্যবসা ভালো চলে না। তো সমাধানের পথ কি এখানে? এখানে এক্সপার্টরা এবং ইনভেস্টররা যেটা বলছে যে আইডিআরকে সবচেয়ে শক্তিশালী হতে হবে, যেটা গত কয়েক দশকে এটা হতে পারেনি। আইডিআর শক্তিশালী হওয়া ছাড়া, এবং যারা এইসব বিমা কোম্পানিগুলোর এগেনস্টে কোনো কারাপশনের অভিযোগ, কোনো অনিয়মের অভিযোগ আসলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার যে কথা, এগুলো নিচ্ছে না, এগুলো বেসিকলি নিতে হবে। আর যদি কোর্টে আসলে এই জুডিশিয়াল সিস্টেমটা আরও স্পিডি করতে হবে। এখানে কি যে জুডিশিয়াল ধরেন যে এত বছর ধরে কেন ঘুরবে, জুডিশিয়ারিরও তো একটা দায়বদ্ধতা আছে। এখানে কি কোর্ট, বিচার, আদালত, এগুলোর সংখ্যা কি খুব সীমিত? এখানে এত লকজ্যাম কেন, যে কেস এত বছর ধরে কেন ঘুরে? এখানে দুটো বিষয় আছে। আইডিআর 2011 সালে স্টাবলিশ হয়েছে। 11 সালে স্টাবলিশ হওয়ার পর থেকে তাদের এখানে বিমার বিভিন্ন ক্লেম নিয়ে অভিযোগ করা যায় ব্রিটিশ বোর্ডে। কিন্তু এর আগে আমাদের এখানে বিমা বহুত আগে থেকে প্রচলিত আছে। এর আগে যে ক্লেমগুলো, এগুলো সরাসরি জজ করে যেত। আচ্ছা। তো জজ করে যাওয়ার পর আপনি জানেন তো বাংলাদেশের লিগ্যাল সিস্টেম, বাংলাদেশ জুডিশিয়াল সিস্টেম, এখানে বিচারক কম, কোর্ট কম, আর ক্রিমিনাল কেস, দেওয়ানি কেস লাখ অলমোস্ট প্রায় 45 লাখ কেস পেন্ডিং আছে। এইসব কারণে যে কোর্টে দেখা যায় ফ্যামিলি ম্যাটারের বিচার হচ্ছে, ওই কোর্টে আপনার অর্থনীতির বিচার হচ্ছে, ওই কোর্টে গিয়ে আপনার এই বিমা সংক্রান্ত ক্লেমের বিচার হচ্ছে। আবার 2011 সালের পর থেকে যখন আইডিআর আইনটা হলো, আইডিআর এস্টাবলিশ হলো, এরপর থেকে আইডিআর ডিসিশন এগেইনস্টে হাইকোর্টে আসতে হয়। হাইকোর্টে হলো দীর্ঘদিন ধরে প্রচলিত এই বিমা সংক্রান্ত এবং কোম্পানি সংক্রান্ত মামলা পরিচালনার একটা মাত্র বেঞ্চ করা হয়। হাইকোর্টে অলমোস্ট 50 বেঞ্চ আছে বিভিন্ন মামলা পরিচালনার জন্য, রিট মামলা, দেওয়ানি মামলা, ফৌজদারি মামলা। তো যে কোম্পানি যে বেঞ্চটা আপনার কোম্পানি ম্যাটারের ডিসপিউটগুলো সলভ করে, বিচার করে, সেই কোর্টে বিমা সংক্রান্ত মামলাগুলো যায়। আবার ওই কোর্টে আপনার বিবাহ সংক্রান্ত কিছু জটিলতা আছে, স্পেশাল ম্যারেজ সংক্রান্ত, বিদেশি বিবাহ সংক্রান্ত, এই মামলাগুলো ওখানে যায়। তো আপনি জানেন আমাদের দেশে অসংখ্য কোম্পানি এবং তাদের অসংখ্য মামলা হাইকোর্টে চলমান। তো হাইকোর্টে অলমোস্ট ধরে এখন 10 লাখ মামলা আছে। তো সেখানে আপনার কোম্পানি মামলাগুলোর পাশাপাশি আরও মামলাগুলোর পাশাপাশি একটি বেঞ্চে কীভাবে বিমা দাবির মামলাগুলো দ্রুত সলভ করা। তো সেখানে সরকার কেন উদ্যোগ নেয় না এখানে আরও বেশি কোর্ট করা, আরও বেশি আপনার জাজ নিয়োগ দেওয়া? বিকজ এগুলো তো আসলে তো মানুষের তো কষ্ট হচ্ছে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সাফার করছে। তো এখানে কেন আসলে কোর্ট বাড়ানো হয় না বা বিচারকের সংখ্যা বাড়ানো হয় না? বাজেটের সমস্যা কোথায়? আসলে আমরা এখানে যদি সংক্ষিপ্তভাবে বলি, এখানে সংক্ষেপে রাজনৈতিক সদিচ্ছের অভাব। আমাদের যে পলিটিক্যাল পার্টিগুলো ক্ষমতা যাচ্ছে, তাদের মধ্যে সদিচ্ছেভাবে দেখা যায় না। তো সদিচ্ছে থাকতে তাহলে কোর্ট বাড়ানো সম্ভব হতো। যেমন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর সাদিম মালিক উনি বলেছেন যে একটা রোড 1 কিলোমিটার করার জন্য প্রায় 500 কোটি টাকা মেগা আপনার হাইওয়েগুলো করতেছে, 1000 কোটি টাকা, 500 কোটি 1000 কোটি বরাদ্দ করা হয়। আর জুডিশিয়াল জন্য পুরো বছরে বরাদ্দ করা হয় 2000 কোটি টাকা বা 2100 কোটি টাকা, মানে প্রায় 3-4 কিলোমিটার রাস্তার সমান বাজেট করা হয়। এই যে বাজেটের ঘাটতি, যদি এখানেই আসলে এটা বিষয়টা পিক করা যায়, গভর্নমেন্ট পিক করে, এটা অনেকে বলছে দীর্ঘদিন থেকে,
কিন্তু আসলে কেউ আমল নেয় না। সরকার যদি আমলে নেয় এই বিষয়গুলো, তাহলে ইজিলি এইসব বিষয়গুলো সলভ দ্রুত করা সম্ভব। রাইট। তো আমরা আলোচনা একদম শেষের দিকে। এই যে আপনি একটা কেস দিয়েছিলেন যে একটা বিমা দাবির কেস 40 বছর ধরে সেটা ঘুরছে বিভিন্নভাবে, তো সেটা ধরেন যে এই যে দীর্ঘসূত্রতা, আপনার আইনের ফাঁকফোকর এবং দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগে বড় ধরনের ধাক্কা, যেটা বিশেষজ্ঞরা বলছেন। সো পুরো এই যে রিপোর্টটির আপনি করতে গিয়ে যে আপনার ধরেন যে আপনার কি মনে হলো যে বিমা ব্যবস্থার উপর থেকে কি সাধারণ মানুষের আসলে আস্থাটা কি কমে যাচ্ছে বা উঠে যাচ্ছে? এই ধরনের হলে কি সেটা আরও ঘটতে পারে যদি এইভাবে আইনি লড়াই এগুলো চলতে থাকে? আমরা যে কেস স্টাডিগুলো নিয়ে আসছি, আমরা যে এক্সপার্টদের সঙ্গে কথা বলছি, আমরা ফরেন ইনভেস্টরদের সঙ্গে কথা বলেছি, এখানে স্পষ্ট তারা বলছে বিমা ব্যবস্থার উপর তাদের আস্থা মোটামুটি উঠে গেছে। আচ্ছা, এখন আপনি 40 বছর আগের যে কেসটার কথা বললেন, এটা 79-এর বিমা করা, 80-তে আপনার এই ক্লেমটা তৈরি হয়। সর্বশেষ আপিল বিভাগে 2003 সালে মামলাটার রায় হয়। রায় হওয়ার পরে যিনি এই মামলার ভিকটিম, উনি একজন বিজনেসম্যান, তার বয়স অ্যাবভ 80 এখন। আমি কয়েকদিন আগে কথা বলেছি তার সঙ্গে। সর্বশেষ এই টাকাটা না দেওয়াতে আপিল বিভাগ একবার তারা কন্টেম্পট আবেদন করে ওই বিমা কোম্পানির বিরুদ্ধে। এরপরে কিছু টাকা তারা দেয়, অল্প কিছু না, মাত্র টাকা দেওয়ার পরে এখন এই লোক বয়বৃদ্ধ হয়ে গেছে, সে বলছে আমার পক্ষে সম্ভব না। উনি একদম মামলা তো এখন চলমান, উনি যদি কোর্টে এসে আবার আবেদন করে মামলাটা পুনর্জাগরণের জন্য, রিভাইভ করার জন্য আবার জাগান, কিন্তু উনি আমাকে বলে আমার পক্ষে সম্ভব না, আমার আস্থা নেই, কোর্টের উপর আস্থা নেই, কারোর কোনো আস্থা নেই। রাইট। তো সেটাই আসলে, বিমা কোম্পানির উপরে মানুষের যদি আস্থা না থাকে এই ব্যবসা তো আসলে টিকতে পারে না। সো একটা আসলে ঝুঁকির মুখে। আমরা আশা করি ইডরা যারা রেগুলেটর আছেন এই বিষয়টি তারা সিরিয়াসলি দেখবেন এবং সরকার, জুডিশিয়ারি সবার একটা আসলে যৌথ একটা রোল আছে, উদ্যোগ নিতে হবে যে কিভাবে এই কেসগুলো তাড়াতাড়ি সলভ করা যায়, এক্সপেডাইট করা যায়। সো রেজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করলাম পুরো বিষয়টি নিয়ে, যে ইন্স্যুরেন্স ক্লেম সেটেলমেন্ট নিয়ে যে মানুষের বা বিভিন্ন প্রতিষ্ঠান বছর পর বছর কিন্তু কোর্টের বারান্দায় তাদের ঘুরতে হয় একটা ক্লেম সেটেলমেন্টের জন্য। তো এখানে আসলে এই জিনিসটি যদি তাড়াতাড়ি সলভ না হয় মানুষের ক্লেম, তো সেগুলো কিন্তু আসলে দেশের বিনিয়োগ অর্থনীতিতে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ে এবং এগুলো থেকে উত্তরণ না ঘটলে কিন্তু আসলে আমাদেরও যে অর্থনীতিতে একটা আমরা $1 ট্রিলিয়ন ইকোনমি হতে চাই 2034 সালের মধ্যে, এগুলোও কিন্তু আসলে খুব একটা সহজ হবে না। সো দর্শক, বিস্তারিত এই বিষয়টি জানতে আরও আপনারা জানতে পারেন tvsnews.net-এ রিপোর্টটি আছে, আপনারা আরও পড়তে পারেন। সো দর্শক, আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।